আচ্ছা, আপনাদের 18th মে ক্লাসে স্বাগতম। আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে লিনিয়ার অ্যান্ড পলিনোমিয়াল রিগ্রেশন। আমরা আসলে এটা মূলত কার্ভ ফিটিং নিয়ে আলোচনা করব। তবে আমাদের আসলে কার্ভ ফিটিং এর যে দুইটা ধারা আছে, একটা হচ্ছে রিগ্রেশন আর একটা ইন্টারপোলেশন, সেই দুইটা জিনিস দেখার সময় হবে না, আমরা শুধু রিগ্রেশনটাই দেখব। তো এখানে যেটা বলতেছিলাম যে কার্ভ ফিটিং হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রিগ্রেশন এবং আর একটা হচ্ছে ইন্টারপোলেশন। ঠিক আছে, আমরা আস্তে আস্তে টপিকটার গভীরে যাব। এখানে দেখেন যে কতগুলা পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্টগুলো আসলে কি, একটা এক্স কোঅর্ডিনেট, একটা ওয়াই কোঅর্ডিনেট, একটা এক্স কোঅর্ডিনেট, একটা ওয়াই কোঅর্ডিনেট, একটা এক্স কোঅর্ডিনেট, একটা ওয়াই কোঅর্ডিনেট। ঠিক আছে, এরকমভাবে কতগুলা পয়েন্ট দেওয়া আছে এবং এগুলো আসলে এখন এই পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করে এরকম একটা কার্ভ আমাদের জেনারেট করতে হবে। এখন প্রথম যে বাম দিকে যে ছবিটা দেখতেছেন, এটা হলো একটা রিগ্রেশনের ছবি এবং এই রিগ্রেশনের এটা হলো একটা লিনিয়ার রিগ্রেশন, মানে এই পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করে এরকম একটা স্ট্রেট লাইন আমরা জেনারেট করার চেষ্টা করতেছি। এই যে দেখেন যে হালকা নীল রঙের যেটা। এখন এটা দিয়ে যে একটা ঊর্ধ্বমুখী একটা লাইন, এটা দিয়ে আসলে আমরা কি বোঝাচ্ছি, এখানে প্রত্যেকটা পয়েন্ট হয়তো এক্স কোঅর্ডিনেট বোঝাবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট। অর্থাৎ এমন হইতে পারে যে পয়েন্টের এক্সটা হচ্ছে তার বয়স আর ওয়াইটা হচ্ছে সে তার বেতন। ঠিক আছে, একটা তাহলে এই প্রথম যে পয়েন্টটা, এটার এর বয়সও কম বেতনও কম, তারপরে লোকটার বয়স কিছু বেশি বেতন অনেক বেশি, তারপরে লোকটার বয়স আরও বেশি কিন্তু বেতন আবার আগের জনের চেয়ে কম, তারপর লোকটার আবার বয়স আর একটু বেশি, বেতন আর বেশ ভালোই বেশি। ঠিক আছে, এরকম অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্টগুলো হয়তো একটা লোকের এক্স অ্যাক্সিস হলো বয়স আর ওয়াই অ্যাক্সিস হলো তার বেতন করতেছে, নির্দেশ করতেছে। এখন দেখা যায় কি, বয়স বাড়লে সাধারণত হয়তো বেতন বাড়ে, সেই হিসেবে একটা আপার স্ট্রেট লাইন টেন্ডেন্সি থাকা মানে হচ্ছে যে কোরিলেশনটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, অর্থাৎ কি যে এক্স এর মান বাড়লে ওয়াই এর মান বাড়ে। ঠিক আছে, কাজে একটা রিগ্রেশন দিয়ে আমরা দুইটা ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনশিপটা বের করতে পারি। লিনিয়ার রিগ্রেশনে যদি এরকম ইয়েটা ঊর্ধ্বমুখী হয়, তাহলে হলো যে এক্স এর মান বাড়লে ওয়াই এর মান বাড়ে, আর স্ট্রেট লাইনটার স্লোপ যদি নেগেটিভ হয়, তাহলে হলো এক্স এর মান বাড়লে ওয়াই এর মান কমে। ঠিক আছে, এখন পরেরটা হচ্ছে ইন্টারপোলেশন, যেটা আমাদের আসলে ইন ডিটেলস দেখার সুযোগ হবে না, আমরা এই চ্যাপ্টারে একটু ইন্টারপোলেশনের ধারণা পেয়ে যাব। এখন এখানে দেখেন, এখানে হচ্ছে যে এখানে এই পয়েন্ট 4-5টা কিন্তু সেমই আছে, 1 2 3 4 5টা পয়েন্ট, এখানে 1 2 3 4 5টা পয়েন্ট। এখন এইখানে এখানে কিন্তু হলো যে কার্ভটা সবগুলা পয়েন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। রিগ্রেশনে কিন্তু কার্ভটা সবগুলা পয়েন্টের মধ্যে দিয়ে যেতে হয় নাই, কিন্তু ইন্টারপোলেশন হচ্ছে যে হ্যাঁ, যে কার্ভটা আপনি ড্র করতেছেন এই পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করে, সেই কার্ভটাই সবগুলা পয়েন্টের মধ্য দিয়ে যাচ্ছে। অনেক সিচুয়েশন আছে যখন রিগ্রেশনটা বেটার এবং অনেক সিচুয়েশন আছে যখন ইন্টারপোলেশনটা বেটার। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে জিনিসটা বুঝতে পারবো। তো এখন রিগ্রেশন হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন আর একটা হচ্ছে নন লিনিয়ার রিগ্রেশন। ঠিক আছে, এখন কখন লিনিয়ার রিগ্রেশন আর কখন নন লিনিয়ার রিগ্রেশন? লিনিয়ার রিগ্রেশন বের করা খুব সহজ, নন লিনিয়ার রিগ্রেশন বের করাটা অপেক্ষাকৃত কঠিন। কাজে যেসব সিচুয়েশনে লিনিয়ার রিগ্রেশন ব্যবহার করা যাবে, সেইখানে নন লিনিয়ার রিগ্রেশন ব্যবহার করার কোনো কারণ নাই। ঠিক আছে, যেসব সিচুয়েশনে লিনিয়ার রিগ্রেশন ব্যবহার করা যাবে, সেইখানে নন লিনিয়ার রিগ্রেশন ব্যবহার করার কোনো কারণ নাই। এটা হলো প্রথম কথা। এখন এখানে দেখেন যে তাহলে কখন লিনিয়ার রিগ্রেশন আমরা ব্যবহার করব? লিনিয়ার রিগ্রেশনে হচ্ছে কি, যেহেতু একটা স্ট্রেট লাইন কি হয়, হয় সেটা ঊর্ধ্বমুখী হবে অথবা নিম্নমুখী হবে অথবা এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে। কাজেই
দুইটা ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্কটা যদি এরকম হয় যে এক্স এর মান বাড়লে ওয়াই এর মান বাড়ে, যেমন বয়স বাড়লে বেতন বাড়ে, ঠিক আছে, বা বেশি ঘন্টা পড়লে জিপিএ বাড়ে, ঠিক আছে, এরকম যদি লিনিয়ার সম্পর্কটা আমি বুঝতে পারি যে আছে, তখনই শুধুমাত্র লিনিয়ার রিগ্রেশন বের করাটা হলো ইউজফুল। যেমন এখানে একটা ছবি দেওয়া হয়েছে, দেখেন এখানে এটা লিনিয়ার রিগ্রেশন। ধরা যাক যে এক্স অ্যাক্সিস বরাবর আসতে হলো যে ওয়ার্কিং আওয়ার অফ সিমিলার পোস্ট, যে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ওই ধরা যাক যে অফিসাররা বা সিমিলার পোস্ট মানে কি হয় সবগুলা পিওন, হয়তো বিভিন্ন ইউনিভার্সিটির পিওনের কয়েকটা ডাটা সংগ্রহ করলেন যে সে এত ঘন্টা কাজ করে এত টাকা ওভার টাইম পাইছে, আরেক ইউনিভার্সিটি থেকে এত টাকা কাজ করে এত টাকা ওভার টাইম পাইছে, ঠিক আছে। এখন যেহেতু সিমিলার পোস্ট কাজে পেমেন্টটা মোটামুটি সিমিলার হবে, তাহলে আসলে কি হবে, তাহলে দেখা যাবে যে যত বেশি ঘন্টা কাজ করতেছে তার ওভার টাইমের অ্যামাউন্টটা, যত বেশি ঘন্টা ওভার টাইম করছে তার ওভার টাইমের পরিমাণটা তত বেশি, মানে সে টাকা যেটা পাবে সেটা বেশি, ঠিক আছে। এরকম বহু লোকের আমরা যদি কত ঘন্টা কাজ করছে আর কত টাকা পাইছে এগুলার ইনফরমেশন, এরকম এক্স অ্যাক্সিস হচ্ছে কত ঘন্টা কাজ করছে, ওয়াই অ্যাক্সিস হচ্ছে কত টাকা পাইছে, তো এগুলো যদি আমরা প্লট করি তারপরে যদি আমরা লিনিয়ার রিগ্রেশন বের করি, তাহলে মানে ডাটা মোটামুটি ঠিক থাকলে কী হবে, একটা আপওয়ার্ড টেন্ডেন্সি পাওয়া যাবে, ঠিক আছে। এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, যখন এরকম যে এক্স এর মান বাড়লে ওয়াই এর মান বাড়ে বা ইন্ডিপেন্ডেন্টার মান বাড়লে ডিপেন্ডেন্টার মান বাড়ে, এই ধরনের ক্ষেত্রে আমরা হচ্ছে রিগ্রেশন ব্যবহার করি, ঠিক আছে। এখন লিনিয়ার রিগ্রেশন ব্যবহার করি। এখন নন লিনিয়ার কখন, এখন এমন যদি একটা সিচুয়েশন হয় যেখানে লিনিয়ারিটির প্রশ্নই আসে না আর কোনো লিনিয়ার রিলেশনশিপ পাওয়া পসিবল না, তখন তো আসলে লিনিয়ার রিগ্রেশন বের করার মানে নাই, ঠিক আছে। যেমন ডান দিকের চিত্রটা দেখেন, এখানে এক্স অ্যাক্সিস বরাবর আসতে হচ্ছে ধরেন বয়স, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আসতে হচ্ছে রানিং স্পিড, যে কত জোরে সে দৌড়াইতে পারে। এখন আমাদের বয়স বাড়ার সাথে সাথে কি হয়, আমাদের দৌড়ানোর স্পিডটা আস্তে আস্তে বাড়তে থাকে, এরকম করে 27-28 বছর পর্যন্ত বাড়ার পরে তারপরে আবার কি হয়, কমতে থাকে, ঠিক আছে। যে এরকম কাজে এগুলো যদি আমরা বিভিন্ন লোকের থেকে ডাটা নিয়ে প্লট করি যে তার একদিকে তার এক্স অ্যাক্সিস বরাবর তার এজ আর ওয়াই অ্যাক্সিস বরাবর তার স্পিড, তখন দেখা যাবে সেগুলো পয়েন্ট করে দেখা যাবে যে এইরকম একটা টেন্ডেন্সি হচ্ছে আর কি, যে কিছু দূর পর্যন্ত বাড়তেছে তারপরে আবার কমতেছে। অবশ্যই এক্সেপশন থাকবে, যেমন সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে একজন ডিন স্যার ছিলেন, ওনার বয়স ছিল 65, উনি পিকনিকের দৌড়ে দেখা গেল চ্যাম্পিয়ন হয়ে গেলেন, মানে এলাহি ব্যাপার। কিন্তু তারপর দেখা গেল যে কেউ ফলস স্টার্ট করায় হিট বাতিল হয়ে গেল, সেকেন্ড টাইমে অবশ্য আশিক স্যার চ্যাম্পিয়ন হলেন, কারণ আশিক স্যারের তো আসলে বাতাসের বাধা পায় না এবং এনার্জি লসও নাই, কাজেই পরের বার তো ওনার যেহেতু বয়স বেশি ছিল উনি টায়ার্ড হয়ে গেছে, কাজেই আর দৌড়ায় পারে নাই, কাজে আশিক স্যার চ্যাম্পিয়ন হয়ে গেছিলেন। কিন্তু যেটা বললাম যে এক্সেপশন কিছু থাকবেই, কিন্তু ইন জেনারেল আমাদের টেন্ডেন্সিটা কি, যে বয়স বাড়ার সাথে সাথে যুবক বা 28-29 পর্যন্ত হয়তো বাড়ে, তারপরে আবার আস্তে আস্তে এটা কমতে থাকে। কাজে এই ধরনের পয়েন্টগুলো প্লট করে আপনি যদি লিনিয়ার রিগ্রেশন করার চেষ্টা করেন, তাহলে দেখা যাবে যে একটা এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন, স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে। তার মানে কি বোঝাবে, যে বয়স বাড়ার সাথে সাথে স্পিডের কোনো চেঞ্জ হয় না? আসলে তো তা না, কারণ যেহেতু প্রবলেমটা ইনহেরেন্টলি লিনিয়ার না, কাজে সেখানে লিনিয়ার রিগ্রেশন বের করতে গিয়ে তো লাভ নাই। কাজে ওখানে একটা নন লিনিয়ার রিগ্রেশন বের করলে একটা প্যারাবোলা টাইপ পাওয়া যাবে বা অন্য কিছু, সেটা দেখবেন যে এক্স এর মান বাড়তে বাড়তে ওয়াই এর মানও বাড়তে থাকে, তারপরে আস্তে আস্তে আবার কমে, ঠিক আছে। কাজে আপনার আগে চিন্তা করতে হবে যে আমি যে সিচুয়েশনে রিগ্রেশন বের করতেছি সেখানে কি আমার লিনিয়ার দরকার নাকি নন লিনিয়ার দরকার, এই জিনিসগুলো চিন্তা করেই আমাদের রিগ্রেশনটা বের করতে হয়, ঠিক আছে। আর যখন দেখা যায় যে লিনিয়ারে কাজ হয়ে যাবে, তখন লিনিয়ার বের করাটাই ভালো, কারণ লিনিয়ার বের করা অনেক সহজ। রিগ্রেশনের মাধ্যমে আমরা দুইটা ভ্যারিয়েবলের সম্পর্ক বের করি। এই যে পত্রিকায় দেখেন সিগারেট খাইলে ক্যান্সার হয়, ঠিক আছে, বা চিনি খাইলে ডায়াবেটিস হয়, ঠিক আছে, বা ডায়াবেটিস হলে চিনি খাওয়া খারাপ, এই সবই কিন্তু আসলে এরকম রিগ্রেশন অ্যানালাইসিস করে বের করা হয়েছে, এটা কিন্তু আন্দাজে বলা হয় নাই, যে অনেক লোকের ডাটা নিয়ে তারপরে বের করা হয়েছে। মানে মানুষ কিন্তু একটা আনপ্রেডিক্টেবল প্রাণী, ঠিক আছে। আপনি যে মানে সিঙ্গুলার হিসেবে সে আনপ্রেডিক্টেবল। ধরা যাক আপনি অল্প কিছু পড়াশোনা করে রেজাল্ট খুব ভালো করে ফেলতে পারেন, আবার অনেক বেশি পড়াশোনা করে রেজাল্ট খারাপ করে ফেলতে পারেন। তাহলে একজন মানুষের জন্য আনসার্টেনিটিটা থাকবেই। কিন্তু যদি 10,000 লোক নেন, তারপর যদি তাদের এরকম একদিকে হলো কত ঘন্টা পড়াশোনা করছে, আর দিকে কত নাম্বার পাইছে, তখন দেখবেন ঠিকই কিন্তু একটা পজিটিভ রিলেশনশিপ পাওয়া যাবে, যে যত বেশি পড়তেছে তত রেজাল্ট ভালো হয়েছে। কাজে মানুষ ইন্ডিভিজুয়ালি অনেক র্যান্ডম বিহেভ করতে পারে, উল্টাপাল্টা কম বেশি হইতে পারে, কিন্তু কালেকটিভলি আসলে মানুষের বিহেভিয়ারটা মোটামুটি
ঠিকই থাকে, যে আমরা যেটা আশা এক্সপেক্ট করি সেরকমই হয়, ঠিক আছে। অর্থাৎ যে বেশি পড়লে বেশি নাম্বার পাওয়া যায়, কম পড়লে কম নাম্বার পাওয়া যায়, এটা কালেকটিভ সেন্সে এটা ঠিক থাকে। বা বেশি সিগারেট খাইলে ক্যান্সার হয়, এই জিনিসগুলো আসলে মানুষের ক্ষেত্রে মানে ওই যে অনেকগুলো মানুষকে নিয়ে করলে মোটামুটি সার্টেন। তো যখন এরকম একটা সার্টেনিটি চলে আসে তখন আসলে আমরা রিগ্রেশন ব্যবহার করি। পরে আমরা আরও এক্সপ্লেইন করব। অর্থাৎ মানুষকে ইনভলভ করে কিছু হইলে আসলে রিগ্রেশন ব্যবহার করা হয়। আচ্ছা, এখন হলো যে কার্ভ ফিটিংকে কেন দরকার হয়, ঠিক আছে। একটা হলো যে বললাম দুইটা ভ্যারিয়েবলের সম্পর্ক বের করার জন্য আমরা কার্ভ ফিটিং ব্যবহার করি। আর কি ব্যবহার, যে ধরা যাক যেরকম কতগুলা ডিসক্রিট পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে, কতগুলা ডিসক্রিট পয়েন্ট দেওয়া আছে। এখন এই পয়েন্টগুলার ইন্টারমিডিয়েট কোনো একটা ভ্যালু আমরা বের করতে চাই, ঠিক আছে। যে যেমন ধরা যাক যে এই এক্স এর জন্য ওয়াই ভ্যালু কি সেটা দেওয়া আছে, এই এক্স এর জন্য কি ওয়াই ভ্যালু সেটা দেওয়া আছে, এই এক্স এর জন্য কি ওয়াই ভ্যালু সেটা দেওয়া আছে। এরকম ছাড়া ছাড়া বিচ্ছিন্ন কিছু এক্স এর জন্য করেসপন্ডিং ওয়াই ভ্যালু দেওয়া আছে। কিন্তু আমি যদি ওই এক্সগুলা ছাড়া ইন্টারমিডিয়েট কোনো পয়েন্টের ওয়াই ভ্যালু বের করতে চাই, তখন আপনার কি হইতে পারে, একটা আমি এই পয়েন্টগুলো দিয়ে একটা রিগ্রেশন স্ট্রেট লাইন ড্র করলাম, তারপরে ধরা যাক এক্স জিরো পয়েন্টে ওয়াই ভ্যালু কত আমি বের করতে চাই, তখন এক্স জিরো পয়েন্টে ওই স্ট্রেট লাইন থেকে যে হাইটটাই আমি পাবো সেটাই হচ্ছে কি আমার ইন্টারমিডিয়েট কোনো জায়গায় তার ওয়াই ভ্যালু বা এফ এক্স জিরো। আর যদি আমি এগুলোর উপর দিয়ে ইন্টারপোলেশন করি তখন কী হবে, তখন কিন্তু এক্স জিরোর জন্য আমরা ডিফারেন্ট একটা ভ্যালু পাচ্ছি, ঠিক আছে। কিন্তু যেই হোক, মানে ওই যে বললাম যেটা রিগ্রেশনে যেটা পাওয়া যাবে ইন্টারপোলেশনে যেটা সেটা পাইতেই হবে এমন কোনো কথা না, এবং পাওয়া যাবেও না। কিন্তু আমাদের যখন যেটা সুবিধা আমরা করবো। কিন্তু সোজা কথা যে আপনার কার্ভ ফিটিংয়ের একটা ব্যবহার হচ্ছে, একটা দরকার হচ্ছে যে কতগুলো ডিসক্রিট পয়েন্ট যদি থাকে তাহলে তাদের মাঝখানে ইন্টারমিডিয়েট কোনো ভ্যালুতে আমরা যদি একটা এক্স ভ্যালুর জন্য ওয়াই ভ্যালু বের করতে চাই তাহলে সেটাকে বলা হয় হচ্ছে তাহলে সেটার জন্য আমার কার্ভ ফিটিংটা দরকার হয়, ঠিক আছে। অর্থাৎ যে কিছু ডিসক্রিট পয়েন্টের ভ্যালু দেওয়া আছে কিন্তু আমি ইন্টারমিডিয়েট কোনো ভ্যালুতে আমি যদি ওয়াই ভ্যালু বের করতে চাই তাহলে আমার কার্ভ ফিটিং বের করতে হয়, ঠিক আছে। এখন আমাদের ইন্টারপোলেশনে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো যে আমরা যদি দুইটা পয়েন্টের মধ্য দিয়ে একটা স্ট্রেট লাইন, একটা কার্ভ আঁকি, ইউনিক কার্ভ, তাহলে সেটা একটা স্ট্রেট লাইন হবে। তিনটা পয়েন্টের মধ্য দিয়ে আঁকলে তার ডিগ্রি হবে হলো 2 এবং সেটা হয়ে যাবে একটা প্যারাবোলা। চারটা পয়েন্টের মধ্যে দিয়ে আঁকলে তার ডিগ্রি হয়ে যাবে 3, পাঁচটা পয়েন্টের মধ্যে দিয়ে আঁকলে তার ডিগ্রি হয়ে যাবে 4, এবং করে 100টা পয়েন্টের মধ্য দিয়ে আঁকলে তার সেই ইন্টারপোলেটেড কার্ভটার ডিগ্রি হয়ে যাবে 99, উইচ ইজ এ প্রবলেম। কারণ x টু দি পাওয়ার 99 যদি কোনো একটা ফাংশনের মধ্যে থাকে তাহলে তো x এর মান সামান্য একটু বাড়লে খুব বড় একটা ভ্যালু চলে আসবে, তখন ওভারফ্লো আন্ডারফ্লো ইত্যাদি হয়ে মানে একটা বিচিকিচ্ছিরি অবস্থা হবে, ঠিক আছে। তো এই ধরনের ক্ষেত্রে যেহেতু ডিগ্রি পয়েন্ট যত বাড়তে থাকে রিগ্রেশনের ডিগ্রি ততই বাড়তে থাকে, তার জন্য আরেকটা উপায় হইতে পারে যে স্প্লাইন ইন্টারপোলেশন ব্যবহার করা। অর্থাৎ এখানে ডান দিকের ছবিতে দেখেন যে এই দুইটা পয়েন্টের মধ্যে দিয়ে একটা স্ট্রেট লাইন গেছে, এই দুইটা পয়েন্টের মধ্যে দিয়ে আরেকটা স্ট্রেট লাইন গেছে, এই দুইটা পয়েন্টের মধ্যে আরেকটা স্ট্রেট লাইন গেছে। এখন আমার ইন্টারপোলেশনের রিকোয়ারমেন্টটা কি, যে কার্ভটাকে সবগুলো পয়েন্টের মধ্যে দিয়ে যাইতে হবে। তো এই ডান দিকের এটাতে কিন্তু আমরা সবগুলো পয়েন্টের মধ্যে দিয়েই নিচ্ছি, কিন্তু কার্ভগুলো হচ্ছে পিস ওয়াইজ আলাদা আলাদা, বা এখানে পিস ওয়াইজ হচ্ছে লিনিয়ার, ঠিক আছে। কিন্তু এভাবে করলে আমরা কিন্তু ডিগ্রিটা কমায় রাখতে পারতেছি। এখন 1 ডিগ্রি স্প্লাইন দিয়ে আসলে তেমন একটা লাভ হয় না, তবে 2 বা 3 ডিগ্রির স্প্লাইন দিলে আসলে ভালো রেজাল্টই পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু ওই যে বললাম আমাদের যদি কার্ভের ডিগ্রি কমাইতে হয় তাহলে আমরা ভাগ ভাগ করে দিই, এই ভাগটা একটা কার্ভ, এই আরেকটা ভাগ আরেকটা কার্ভ, এরকম করে ভাগ ভাগ করে আমরা ইন্টারপোলেশন করতে পারি। এই ধরনের ইন্টারপোলেশনকে আমি বলতেছি হচ্ছে স্প্লাইন ইন্টারপোলেশন। এটা থেকে আমি অবশ্য সেরকম কোনো প্রশ্ন দিব না, কারণ জিনিসটা একটু ভেজাইলাস। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখন রিগ্রেশন আমরা কোন সিচুয়েশনে ব্যবহার করব, এটা আমরা আগেও একবার কথা বলছি, এখন আরেকবার বলি। If the data exhibits a significant degree of error or noise, a single curve is derived to represent the general trend of the data. This is called
রিগ্রেশন, অর্থাৎ ডাটাতে যদি অনেক বেশি নয়েজ থাকে এবং একটা সিঙ্গেল কার্ভ বের করতে হয় পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য, তখন আমরা আসলে রিগ্রেশনটা ব্যবহার করি। এবং এই যে বললাম যে মানুষকে যদি আপনি ইনভলভ করেন, অনেক মানুষকে ইনভলভ করে যদি একটা রিগ্রেশন লাইন বের করতে চান, তখন আপনার আসলে রিগ্রেশনের হেল্পটা নিতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে কারণ মানুষের ব্যবহারের মধ্যে এরর বা নয়েজ অনেক বেশি। একটা ছেলে দিনে 4 ঘন্টা পড়াশোনা করে জিপিএ 3 পাইলো, আরেকজন 4 ঘন্টা পড়াশোনা করে জিপিএ 4 পাইতেই পারে, ঠিক আছে? এই যে একটা বিশাল ফ্লাকচুয়েশন, যে আমরা আশা করতেছি যে পড়াশোনা সেম করছে, নাম্বারও সেম পাবে, কিন্তু সেটা কিন্তু সবসময় হয় না, ঠিক আছে? কাজে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন যেহেতু মানুষকে ইনভলভ করলে অনেক বেশি এরর হয়, যেটা বললাম যে একজন 2 ঘন্টা পরে 4 পাইতে পারে, আরেকজন 10 ঘন্টা পরে 3 পাইতে পারে, এরকম এক্সট্রিম উদাহরণ হইতে পারে। কিন্তু যে বললাম, কিন্তু 2-1 জন মানুষের মধ্যে এরকম ফ্লাকচুয়েশন দেখা গেল, এটাকে আমি বলতেছি হলো নয়েজ। কিন্তু যখন অনেকগুলোকে মানুষকে ইনভলভ করবেন, তখন কিন্তু নয়েজটা আর সেরকম থাকবে না। কিন্তু তারপরে ওই 2-1টা নয়েজ দিয়ে আপনি যদি ইন্টারপোলেশন করতে চান, তাহলে 12টা বাজায় দিবে। কিন্তু রিগ্রেশন আসলে 2-3টা নয়েজ দিয়ে আসলে সেরকম ডিস্টার্ব হয় না। আর এই ধরনের ক্ষেত্রে যখন এরর অথবা নয়েজ বেশি থাকে, তখন আমরা কি ব্যবহার করব? রিগ্রেশন। আচ্ছা, আর ইন্টারপোলেশন কখন ব্যবহার করব? দ্য ডাটা ইজ নোন টু বি ভেরি প্রিসাইজ। দিস অ্যাপ্রোচ ইজ টু ফিট এ কার্ভ অর এ সিরিজ অফ কার্ভস দ্যাট পাস ডিরেক্টলি থ্রু ইচ অফ দ্য পয়েন্টস। অর্থাৎ ডাটা যেটা পাওয়া যাবে ওইটা হলো ভেরি প্রিসাইজ। এই ধরনের ক্ষেত্রে যদি হয়, দিস অ্যাপ্রোচ ইজ টু ফিট এ কার্ভ অর এ সিরিজ অফ কার্ভস দ্যাট পাস ডিরেক্টলি থ্রু ইচ অফ দ্য পয়েন্ট। এখানে পরের কথাটা দেখেন, দিস অ্যাপ্রোচ বা ইন্টারপোলেশন অ্যাপ্রোচটা হচ্ছে টু ফিট এ কার্ভ অর এ সিরিজ অফ কার্ভ। সিরিজ অফ কার্ভ কোনটা? যে স্প্লাইনের কথা বললাম, যে এই পার্টটা একটা আলাদা স্ট্রেট লাইন, ওই পার্টটা আর একটা আলাদা স্ট্রেট লাইন, বা এই পার্টটা একটা আলাদা প্যারাবোলা, ওই পার্টটা একটা আলাদা প্যারাবোলা, ঠিক আছে? এরকম যদি ডাটাগুলো যদি সিরিয়াস হয় এবং যদি একটা কার্ভ যেটা ড্র করতে হয় সেটা সবগুলোর মধ্যে দিয়ে যাবে, একটা কার্ভ অথবা সিরিজ অফ কার্ভ, তখন সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ইন্টারপোলেশন, ঠিক আছে? অর্থাৎ ডাটা খুব প্রিসাইজ, মানে সাইন্টিফিক এক্সপেরিমেন্ট থেকে আসলো, ঠিক আছে? বা আমি চাচ্ছি যে এই কয়েক বছরে এত ধান হয়েছে, আগামী বছর কত ধান হবে, এটা অবশ্যই ইন্টারপোলেশন না। সিমিলার আরেকটা জিনিস এক্সট্রাপোলেশন, কিন্তু এটাও আসলে অনেক সময় দরকার হয়, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যে রিগ্রেশন ভার্সেস ইন্টারপোলেশন, এতক্ষণ যে আলোচনাটা করলাম তার থেকে আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করি। পরে তো ছবি দিলাম যে রিগ্রেশনে দেখতেছি যে কার্ভটা সবগুলো পয়েন্টের মধ্য দিয়ে যায় নাই, ইন্টারপোলেশনে হচ্ছে কার্ভটা সবগুলো পয়েন্টের মধ্য দিয়ে গেছে। কারণ পার্থক্য কি? যে রিগ্রেশনে বলছে দ্য কার্ভ ডু নট নিড টু পাস থ্রু অল দ্য পয়েন্টস, কার্ভটাকে সবগুলো পয়েন্টের মধ্য দিয়ে যাওয়ার দরকার নাই। আর ইন্টারপোলেশন হচ্ছে দ্য কার্ভ হ্যাজ টু পাস থ্রু অল দ্য পয়েন্টস। তারপরে রিগ্রেশন হচ্ছে কি দ্য ডিগ্রি অফ কার্ভ ইজ ফিক্সড। যদি লিনিয়ার রিগ্রেশন হয় তাহলে কার্ভের ডিগ্রি কত হবে? 1। আর দ্য ডিগ্রি অফ কার্ভ মে ডিপেন্ড অন দ্য নাম্বার অফ পয়েন্টস ইনভলভ। ইন্টারপোলেশনে কি হয়? যদি 2টা পয়েন্ট হয় তাহলে তার মধ্যে দিয়ে যাবে একটা স্ট্রেট লাইন, ডিগ্রি 1, 3টা পয়েন্ট হলে ডিগ্রি হবে 2, একটা প্যারাবোলা হবে, 4টা পয়েন্ট নিলে ডিগ্রি হবে 3, 5টা পয়েন্ট নিলে ডিগ্রি হবে 4, এরকম। আচ্ছা, তারপরে হচ্ছে রিগ্রেশন ইজ ইউজড ওয়েন দেয়ার ইজ এ লট অফ নয়েজ অর ফ্লাকচুয়েশন ইন দ্য ডাটা। যে ডাটার মধ্যে যদি অনেক নয়েজ অথবা ফ্লাকচুয়েশন থাকে, তখন আমরা রিগ্রেশন ব্যবহার করি। আর ইন্টারপ্রেশন হচ্ছে when the data is available from scientific data curve drawn by summing values from many sources, অনেক সোর্স থেকে নিয়ে, যেরকম ধানের উৎপাদন, পাটের উৎপাদন, সেক্ষেত্রে আমরা আসলে ইন্টারপোলেশন অনেক সময় ব্যবহার করতে পারি, ঠিক আছে? আবার এখানে রিগ্রেশনও ব্যবহার করা হয়। কিন্তু সোজা ভাষায় হচ্ছে যে যদি অনেক বেশি নয়েজ থাকে, যেমন অনেকগুলো মানুষের ডাটা, কারণ মানুষের নয়েজ কিন্তু বেশি, কারণ ওই যে বললাম একজন লোক 3 ঘন্টা পড়াশোনা করে জিপিএ 3 পাইতে পারে, আবার 3 ঘন্টা পড়াশোনা করে জিপিএ 4ও পাইতে পারে, ঠিক আছে? কারণ এই ধরনের ফ্লাকচুয়েটিং ইনফরমেশন যেখানে থাকবে, তখন রিগ্রেশন ছাড়া আসলে আর কোনো উপায় নাই, ঠিক আছে? এখন এরকম নয়েজ বলা জায়গায় ইন্টারপোলেশন ব্যবহার করলে সমস্যা কি?
সেটা এখানে দেখানো হয়েছে যে কতগুলা পয়েন্ট আছে। দেখেন এখানে হলো প্রথম পয়েন্ট হলো এক্স এর মান কম, ওয়াই এর মান কম, তারপর হলো এক্স এর মান বাড়ছে, ওয়াই এর মান বাড়ছে, তারপর আবার এক্স এর মান বাড়ছে কিন্তু ওয়াই এর মান আবার কমে গেছে, আবার এক্স এর মান বাড়ছে এবং ওয়াই এর মানও বাড়ছে, আবার এক্স এর মান বাড়ছে, ওয়াই এর মান কমে গেছে। এই সবগুলার মধ্যে দিয়ে আমি যদি একটা কার্ভ ড্র করতে যাই, নিচে যেটা করা হয়েছে বিতে, তাহলে দেখেন এত ফ্লাকচুয়েশনের কারণে সে এমন কিলবিল করতেছে যে আলটিমেটলি দেখেন লাস্টের এইখানে গিয়ে একটা স্পাইক মতো তৈরি হয়েছে। এখন এই স্পাইকের কারণে কি হচ্ছে, কার্ভটা কিন্তু হয়তো দেখা যাবে যে রেঞ্জের বাইরে চলে গেছে। যেমন হয়তো সিজিপিএ 4, এটা যদি ওয়াই এক্সিস বরাবর যদি সিজিপিএ থাকে কথার কথা, তাহলে দেখা যাবে এই জাম্পের কারণে এটা 4-এর বেশি হয়ে গেছে। এরকম কাজে এরকম স্পাইক হইতে পারে। আপনি যদি ইন্টারপোলেশনটাকে সবগুলো পয়েন্টের মধ্যে দিয়ে নিতে যেহেতু হয়, এবং তখন যদি অনেক বেশি ফ্লাকচুয়েশন করে বা নয়েজ থাকে, তখন আসলে এরকম অ্যাবনর্মাল বিহেভ করতে পারে। কাজে এইটা কার্ভটা দিয়ে কিন্তু এখান থেকে আপনি কোনো অ্যাপ্রক্সিমেশন করতে পারবেন না। কাজে এই ক্ষেত্রে ইন্টারপোলেশন আসলে ব্যর্থই বলা চলে, ঠিক আছে। আর রিগ্রেশনে কি হচ্ছে দেখেন, এখানে ফ্লাকচুয়েশন থাকলেও আসলে জেনারেল টেন্ডেন্সিটা কিন্তু যে এক্স এর মান বাড়লে ওয়াই এর মান বাড়ে। কাজে রিগ্রেশন ওইটা পারফেক্টলি ক্যাচ আপ করছে। যেহেতু স্ট্রেট লাইনটার স্লোপ পজিটিভ, তার মানে এক্স এর মান বাড়লে ওয়াই এর মান বাড়ে, ঠিক আছে। কাজেই এইটাই বললাম, যদি ফ্লাকচুয়েশন বেশি থাকে বা নয়েজ বেশি থাকলে তখন ইন্টারপোলেশন ব্যবহার করাটাই বেশি শ্রেয়। আর আপনার যদি এক্সট্রা অর্ডিনারি হন তাহলে অন্য কিছু করতে পারেন, আমি জাস্ট জেনারেল কথাবার্তা বলতেছি। আচ্ছা, এখন এতক্ষণ ধরে হচ্ছে যে আমরা খালি রিগ্রেশনের কথা বলতেছি, যে কতগুলা পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করে এরকম একটা কার্ভ ড্র করতে হবে, আইদার উইথ রিগ্রেশন অর উইথ ইন্টারপোলেশন। কিন্তু সেই কার্ভ ড্র করার ক্রাইটেরিয়াটা কি হবে, কোন কার্ভকে আমরা রিপ্রেজেন্টেটিভ বলবো, কোন কার্ভকে ভালো বলবো আর কোন কার্ভকে খারাপ বলবো, এই সেন্সটা তো আমাদের তৈরি হইতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন লিনিয়ার রিগ্রেশনে কি হয়, যে ধরা যাক কতগুলো পয়েন্ট আছে, P1 এর কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, P2 এর হচ্ছে x2 y2, P3 এর হচ্ছে x3 y3, এরকম করে যাচ্ছে আর কি, n-তম পয়েন্টে গিয়ে হয়তো xn yn। এখন এই পয়েন্টগুলোর জন্য আমাদের কি, পয়েন্টগুলো কিন্তু নোন, এই xy কোঅর্ডিনেটগুলো কিন্তু আমার নোন। কারণ এই পয়েন্টগুলোর জন্য আমাদের কি করতে হবে, একটা স্ট্রেট লাইন বের করতে হবে যেটা এই পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। এখন এখানে দেখেন, তার মানে কি একটা স্ট্রেট লাইন বের করতে আমাদের কি দরকার, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হচ্ছে y = a0 প্লাস a1x। এখন কোনোভাবে আমাদের তাহলে কি a0 আর a1 এর মান বের করলেই আমরা কিন্তু স্ট্রেট লাইনটা পেয়ে যাব। কিন্তু সমস্যা হচ্ছে আমরা এখনো ঘুরঘুরায় কথা বলতেছি, যে ঘুরায় পেঁচায় কথা বলতেছি, যে এই যে বেস্ট ফিট লাইন, এটার ক্রাইটেরিয়াটা কি, যে কখন আমি বলবো যে একটা স্ট্রেট লাইন ইউজিং লিস্ট স্কোয়ার মেথড এটা আসলে একটা ভালো পদ্ধতি বা উপযুক্ত পদ্ধতি, ঠিক আছে। এটা আমাদের জানা দরকার। আমরা এখনো কিন্তু বলতেছি যে রিপ্রেজেন্টেটিভ লাইন ড্র করতে হবে, কিন্তু সেই রিপ্রেজেন্টেটিভ লাইনটার ক্রাইটেরিয়াটা কি সেটা কিন্তু আমরা এখনো আলোচনা করি নাই। কাজে এই চিত্র থেকে আমরা যেটা দেখলাম যে আমাদের P1 P2 P3 P4 P5 P6 P7 দেখে এদের কোঅর্ডিনেট হচ্ছে x1 y1 x2 y2 x3 y3 x4 y4 x5 y5 x6 y6 x7 y7 এরকম। এবং এই পয়েন্টগুলো দেওয়া আছে এবং আমাদের একটা কিছু a0 আর a1 দুইটা কোএফিসিয়েন্ট বের করতে হবে, যেটা হলো এই স্ট্রেট লাইনের কোএফিসিয়েন্ট। এই দুইটা বের করলে আসলে কি হয়ে যাবে, আমাদের আসলে স্ট্রেট লাইনটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। কিন্তু এখনো কিন্তু আমরা বুঝতেছি না যে কিভাবে পেয়ে যাব, মানে কি রিপ্রেজেন্ট করে সেটা এখন আমরা বের করতেছি না। আচ্ছা, এখন ধরা যাক যে কতগুলো পয়েন্ট দেওয়া আছে এবং সেই পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করে এরকম যে স্ট্রেট লাইনটা বের করব, সেটা হচ্ছে y = a0 প্লাস a1x। কাজে পয়েন্টগুলো দেওয়া থাকলে এখন a0 আর a1 এর মান বের করাই হচ্ছে আমাদের টার্গেট। এখন এখানে পরের লাইনটা দেখেন, এটা একটু বোঝার বিষয় আছে। ফর ইচ গিভেন পয়েন্ট xi yi there is a discrepancy between its true value of y and the approximate value of a0 plus a1 xi। অর্থাৎ এইখানে দেখেন, আপনি এই যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কল্পনা করতেছেন, এখানকার রাইট হ্যান্ড সাইডে যদি আপনি x এর পরিবর্তে xi বসান, তাহলে y এর ভ্যালু কি পাওয়া যাবে, a0 প্লাস a1 xi, ঠিক আছে, এই ভ্যালুটা পাওয়া যাবে। এখন তাহলে এই যে xi এর মান বসে আমি yi-টা পাইলাম, এই yi-টা হচ্ছে কি না, মানে এই x এর মানটা বসে আমি যে একটা y এর মান পাইলাম, এটা হচ্ছে আপনার অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আর আর অরিজিনাল অ্যাকচুয়াল যে পয়েন্টটা ছিল xi yi, সেই yi-টা হচ্ছে ট্রু ভ্যালু। কাজেই ওই পয়েন্টটার জন্য আমার
এররের ডেফিনিশন কি আছে, আইতম পয়েন্টের জন্য এররের ডেফিনিশন হচ্ছে ট্রু ভ্যালু, যেটা এখানে হচ্ছে ওয়াই আই, যেটা অবশ্যই মোটেও খুব ভালো যোদ্ধা না। আর মাইনাস ট্রু ভ্যালু হচ্ছে ওয়াই, আর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে কি A0 প্লাস A1 xi। কাজে ট্রু ভ্যালু থেকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বিয়োগ করে আমরা কি পেয়ে যাচ্ছি, ওই পয়েন্টের জন্য এরর। এইখানে এই চিত্রটা দেখি যে এখানে একটা পয়েন্ট আছে, দেখেন এর কোঅর্ডিনেট হচ্ছে xi yi এবং একটা রিগ্রেশন লাইন আছে। এখন কাজেই এইখানে আপনি কি দেখেন, এইখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত এটা হচ্ছে এই xi y পয়েন্টের yi, ঠিক আছে। এখন এখন আমাদের যেহেতু yi, কাজে এই yiটা হচ্ছে আপনার ট্রু ভ্যালু, ঠিক আছে। xi পয়েন্টে যেহেতু একটা পয়েন্ট আছে যেটার কোঅর্ডিনেট হচ্ছে y কোঅর্ডিনেট হচ্ছে yi, কাজে এটা হচ্ছে ট্রু ভ্যালু। আর আমাদের এই স্ট্রেট লাইন থেকে আমরা যে ভ্যালুটা পাইলাম সেটা হচ্ছে কি A0 প্লাস A1 xi। যে আমি ওই y ইকুয়েশনে আমি যদি এখানে রাইট হ্যান্ড সাইডে যদি x এর পরিবর্তে xi বসায়, তাহলে সেই ভ্যালুটাই হবে হচ্ছে কি আমার y এর ভ্যালু, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে আপনার অ্যাপ্রক্সিমেট ভ্যালু। স্ট্রেট লাইন থেকে আমি এই যে হাইটটা, এই হাইটটাকে আমি বলতেছিল A0 প্লাস A1 xi। যে ট্রু ভ্যালুটা হচ্ছে yi আর অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হচ্ছে A0 প্লাস A1 xi। কাজে টোটালি আমি এররটা পাইলাম হচ্ছে ট্রু ভ্যালু yi মাইনাস A0 মাইনাস A1 xi, ঠিক আছে। এভাবে ট্রু ভ্যালু থেকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বাদ দিয়ে আমি যে ডিফারেন্সটা পাইলাম ওইটাই হচ্ছে কি আপনার রেসিডুয়াল এরর, ঠিক আছে, বা এরর। অর্থাৎ এই যে এই ডিস্টেন্সটায় মানে এই পুরাটা হচ্ছে ট্রু ভ্যালু এবং এই ওয়াই অ্যাক্সিস থেকে যে ওয়াই ভ্যালুটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। কাজে একটা থেকে আরেকটা বিয়োগ করে আমি এই যেটা পাচ্ছি এটাই হচ্ছে এরর। কাজে কীভাবে একটা পয়েন্টের জন্য এরর বের করতে হয় সেটা আমরা জানলাম, ঠিক আছে। কাজে এখানে এটা ওয়াইআইটা ট্রু ভ্যালু মাইনাস A0 মাইনাস A1 xi, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। কাজে এটার থেকে এটা বিয়োগ করে আমরা যে ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ কোনো একটা পয়েন্ট থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো একটা স্ট্রেট লাইনের যে ডিস্টেন্স সেটাই হচ্ছে, বা রিগ্রেশন লাইনেরটার যে ওয়াই অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্স সেটাকেই আমরা বলতেছি হচ্ছে এরর, রেসিডুয়াল এরর, ঠিক আছে। তার মানে হচ্ছে যে এই ডিস্টেন্সটা, এই পুরাটা হচ্ছে ট্রু ভ্যালু, এই হাইটটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। কাজে একটা থেকে আরেকটা বিয়োগ দিলে এই যে এই পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইন বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্স, নট লম্ব দূরত্ব, সেটাই হচ্ছে গিয়ে আপনার রিগ্রেশন লাইন। আচ্ছা, এখন হচ্ছে যে এখন আমরা বলতেছি কি যে প্রত্যেকটা পয়েন্টের জন্য আমাদের একটা করে এরর হবে, ঠিক আছে। এই পয়েন্টের জন্য একটা এরর আছে, অন্য একটা পয়েন্টের জন্য আরেকটা এরর আছে। আমাদের এখন এমন একটা স্ট্রেট লাইন বের করতে হবে যাতে করে এররগুলোর সামেশন 0 হয়, এটা হইতে পারে। অথবা এমন একটা স্ট্রেট লাইন বের করতে হবে যাতে করে এররের স্কোয়ারগুলোর সামেশন 0 হয়। অথবা এমন একটা স্ট্রেট লাইন হইতে পারে যাতে এররের মানে যে এররের পরম মানগুলোর যোগফলটা মিনিমাম হয়, ঠিক আছে। এরকম বিভিন্ন হতে পারে। একটা হচ্ছে এররের সামেশনটা মিনিমাম হয়, একটা হলো এররের পরম মানের সামেশনটা মিনিমাম হয়, আর একটা হচ্ছে এররের স্কোয়ারের সামেশনটা যাতে মিনিমাম হয়। এখন কোনটা বেস্ট সেটা হলো দেখা আমাদের দায়িত্ব, কিন্তু আমরা এররের ডেফিনেশনটা আগে শিখলাম, ঠিক আছে। এররের ডেফিনেশন হচ্ছে yi ট্রু ভ্যালু মাইনাস A0 মাইনাস A1 xi, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তো এখন আমরা দেখার চেষ্টা করব যে কোন ক্রাইটেরিয়াটা বেস্ট, যে আমাদের এররের যোগফল নিলে কি আমাদের আসলে রিগ্রেশন লাইনটা বেস্ট হবে, না এররের অ্যাবসলিউট ভ্যালুর যোগফল নিলে রিগ্রেশন লাইনটা বেস্ট হবে, নাকি এররের স্কোয়ারগুলোর সামেশনটাকে মিনিমাইজ করলে আমাদের রিগ্রেশনটা বেস্ট হবে। প্রথমে হচ্ছে যে এররের সামেশনটাকে মিনিমাইজ করতে চাই, এটা দেখতে, এটা ভালো না খারাপ সেটা দেখতে হবে। তারপর হচ্ছে এররের অ্যাবসলিউট ভ্যালুর সামেশনটা মিনিমাইজ করতে চাই, এটা ভালো কি খারাপ সেটা স্টার্টে করতে হবে। এবং তারপরে হচ্ছে যে না এররের স্কোয়ারগুলোর সামেশনকে মিনিমাইজ করতে চাই, এটা একদম থার্ডটাতে হবে, ঠিক আছে। তো এখন এইখানে দেখেন, তো আমরা এইখানে যেটা করব যে এররের সামেশনটা নেওয়া যে খারাপ সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করবো। এখন একটা জিনিস ভালো প্রমাণ করাটা আসলে খুব কঠিন, কারণ তাকে সব সিচুয়েশনে ভালো হইতে হবে। কিন্তু খারাপ প্রমাণ করাটা খুব সহজ, কারণ একটা দুইটা সিচুয়েশন বললেই হবে যেখানে এটা আসলে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়। কাজে আমরা এখানে আসলে কিন্তু কোনো পজিটিভ জিনিস প্রমাণ করার চেষ্টা করবো না, আমরা নেগেটিভ একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখেন যে আমাদের দুইটা পয়েন্ট দেওয়া আছে,
আমরা এমন একটা এক্সাম্পল বেছে নিচ্ছি যাতে করে সেখানে আমাদের এররের সামেশন নেওয়ার লুপ হোলগুলো ধরা পড়ে। এখন এখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এদেরকে রিপ্রেজেন্ট করে এরকম একটা স্ট্রেট লাইন কী হবে আমরা কোনো চিন্তা না করেই বলে দিতে পারতেছি যে এটা হবে এই দুইটা পয়েন্টের মধ্যে দিয়ে যে স্ট্রেট লাইন সেটা। এখন আপনি বলতে পারেন কেন স্যার? কারণ যেহেতু স্ট্রেট লাইনটা দুইটা পয়েন্টের মধ্য দিয়েই গেছে, তার মানে তো আসলে এররের সামেশন হচ্ছে 0। এখন এররের সামেশন তো আর 0-র চেয়ে কম হওয়া সম্ভব না, ঠিক আছে? এখন তার মানে হচ্ছে কি যে এইটাই আপনার বেস্ট স্ট্রেট লাইন, যেহেতু এই দুইটা পয়েন্টের মধ্যে আমাদের একটা রিগ্রেশন লাইন বের করতে হবে, এবং আমি দুইটা পয়েন্টের মধ্যে দিয়ে একটা রিগ্রেশন লাইন আঁকলাম যাতে করে এই প্রথম পয়েন্টের জন্য এরর হচ্ছে 0, পরের পয়েন্টের জন্য এরর হচ্ছে 0। তাহলে এমন যদি হয় অবস্থা, এর চেয়ে ভালো তো কিছু হইতে পারে না, কারণ এররগুলোর সামেশন হচ্ছে 0 এবং প্রত্যেকটা এরর আলাদা আলাদাভাবেও 0। এখন চিন্তা করেন যে এখানে দেখেন যে আরেকটা ডটেড লাইন এই দুইটা পয়েন্টের মধ্যে দিয়ে আরেকটা মিড পয়েন্টে একটা নীল রঙের ডটেড, এই মিড পয়েন্টে একটা পয়েন্ট দিলাম নীল রঙেরটা, তারপরে এর মধ্যে দিয়ে একটা ডটেড লাইন দিয়ে আরেকটা স্ট্রেট লাইন ড্র করলাম। এখন এইখানে দেখেন এইখানে কি হচ্ছে, এইটুক হচ্ছে ট্রু ভ্যালু, আর এই ডটেড লাইন থেকে আমি যে ভ্যালুটা পাচ্ছি সেটা হলো গিয়ে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। কাজে এখানে ট্রু ভ্যালুটা হচ্ছে ছোট আর অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হচ্ছে অনেক বড়। এখন তার মানে হচ্ছে কি, তাহলে এররটা কি এখানে নেগেটিভ নাকি পজিটিভ? উত্তর হলো নেগেটিভ, কারণ এখানে সরি ডটেড লাইনটার জন্য, তো ডটেড লাইনটার জন্য আমার এইটুক হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, আর এই পয়েন্টটার থেকে যে ভ্যালুটা পাচ্ছে এটা হলো ট্রু ভ্যালু। কাজে এইটুক হচ্ছে ট্রু ভ্যালু, আর উপর থেকে নিচ পর্যন্ত এটা হচ্ছে কি অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তাহলে আমাদের এখানে ট্রু ভ্যালুটা হচ্ছে ছোট আর অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হচ্ছে অনেক বড়। তাহলে E1 এর নামটা কি হবে? নেগেটিভ। E1 এর মানটা হবে হচ্ছে নেগেটিভ। এবার দেখেন, এবার E2 এর জন্য দেখেন, মানে সেকেন্ড পয়েন্টের জন্য যে এরর, এখানে সেকেন্ড পয়েন্টের হচ্ছে যে মানে উপর এই পয়েন্টটা থেকে একদম নিচ পর্যন্ত এটা হচ্ছে ট্রু ভ্যালু, আর এই ডটেড লাইন থেকে যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। কাজে এখানে হচ্ছে কি এররটা হবে হলো পজিটিভ। এখানে বাম দিকের পয়েন্টের জন্য এররটা নেগেটিভ ছিল, কারণ এখানে ট্রু ভ্যালুটা ছিল হচ্ছে ছোট, আর এই ডটেড লাইন থেকে যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা পাওয়া যাচ্ছে সেটা হলো বড়। কাজে এখানে E1 এর মানটা হচ্ছে নেগেটিভ, আর E2 এর মানটা হচ্ছে এখানে ডান দিকের পয়েন্টটা, এখানে এই পয়েন্টটা হচ্ছে মানে এই ডটেড লাইন থেকে যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে নেগেটিভ, আর সেটা হচ্ছে গিয়ে এইটু, এটা হলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু, আর পয়েন্টার অ্যাকচুয়াল ভ্যালু যেটা সেটা হচ্ছে অনেক বড়। কাজে এখানে E2টা হচ্ছে পজিটিভ, কারণ এখানে ট্রু ভ্যালুটা বড় আর অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা ছোট। কিন্তু আমরা আসলে দেখাইতে পারবো যে এই যে ত্রিভুজটা আছে বাম দিকে, যে এই যে ত্রিভুজটা আছে এবং ডান দিকে যে এই যে ত্রিভুজটা আছে, এই দুইটা আসলে সর্বসম, ঠিক আছে? কারণ যেহেতু মিড পয়েন্ট দিয়ে গেছে, কাজে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান, আর কোণগুলিও সমান, কারণ এখানে যেহেতু লম্ব আঁকা হয়েছে, এই পয়েন্ট থেকে আমি একটা এক্স এক্সের উপর লম্ব আঁকছি এবং এই পয়েন্ট থেকে আমি এক্স এক্সের উপর একটা লম্ব আঁকছি, ঠিক আছে? আপনারা এই ছবিগুলার পয়েন্টগুলোর নাম দিয়ে নিলেন না, এত পরীক্ষার সময় লিখতে সমস্যা হয়ে যেতে পারে, ঠিক আছে? কাজে এই দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম, কারণ যেহেতু একটা দুইটা ভ্যালু সেম পাওয়া যাচ্ছে, এই ধরনের ধরে নিতে পারি যে ত্রিভুজ দুইটা সর্বসম, ঠিক আছে? এখন সর্বসম হওয়া মানে কি, তার মানে হচ্ছে এই পাশের এই যে বাম দিকে যে ভ্যালুটা আছে, বাহুটা আছে, সেটার যে লেন্থ, আর ডান দিকে E2 এর যে বাহুটা আছে সেটার যে লেন্থ, এই দুইটা আসলে সমান। কিন্তু আমরা যেহেতু জানি এক জায়গায় আমরা মারামারি করছিলাম, কাজে E1 আর E2 এর সাইন কিন্তু আসলে অপোজিট, এদের মানটা সেম, কারণ এই দুইটা বাহু তো আসলে সমান, কিন্তু এদের সাইনটা আসলে নেগেটিভ, কারণ বাম দিকেরটার ক্ষেত্রে ট্রু ভ্যালু হচ্ছে এইটু, আর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে উপরেরটা অনেক বড়। কাজে এখানে E1 এর মান হচ্ছে ভালোভাবে নেগেটিভ, আর E2 এর ক্ষেত্রে এইটা হচ্ছে ট্রু ভ্যালু এবং এই ডটেড লাইন থেকে যে ভ্যালুটা পাচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। কাজে এই পুরাটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে? যেহেতু এদের লেন্থ সেম, E1 নেগেটিভ কিন্তু E2 পজিটিভ, কিন্তু যেহেতু লেন্থ সেম তার মানে হচ্ছে এদের সাইন অপোজিট হবে। কাজেই E1 ইকুয়াল টু মাইনাস E2, সেখান থেকে আমরা সাইড চেঞ্জ করে কি লিখতে পারি, E1 প্লাস E2 সমান সমান 0, ঠিক আছে? যেহেতু এদের
যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম, এটা আর এটা, এবং এদের বাহু দুইটার লেন্থ সেম, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ, কাজে E1 সমান সমান -E2, তার থেকে আমরা লিখতে পারি E1 প্লাস E2 সমান সমান হলো 0। এখন তাহলে কি দেখা যাচ্ছে যে এই দুইটা পয়েন্টের মধ্যে দিয়ে স্ট্রেট গেছে, তারও এররের সামেশন হচ্ছে 0। আবার এখানে ঠিক মিড পয়েন্ট দিয়ে আরেকটা ডটেড লাইন রাখা হয়েছে অনেক দূর দিয়ে, সেটারও রিগ্রেশন লাইনের ভ্যালু হচ্ছে কত, সেটারও এরর দুইটা E1 প্লাস E2 এর মান হচ্ছে কত, 0। কারণ বাম দিকের পয়েন্টের জন্য এররটা নেগেটিভ, ডান দিকের পয়েন্টের জন্য এররটা পজিটিভ, দুইটা যোগ করে এরর কি হয়ে যাচ্ছে, 0। কাজে আমরা যে নর্মালি ধারণা পোষণ করি যে এররের যোগফলটা 0 হইলেই ভালো, তা কিন্তু না। কারণ এই ডটেড লাইনটার ক্ষেত্রে এররের যোগফল 0, বা এই মিড পয়েন্ট দিয়ে আপনি আরও খাড়া করে যদি একটা স্ট্রেট লাইন আঁকেন নীল রঙের পয়েন্টটা দিয়ে, তাহলে সেইটারও এররের সামেশন কিন্তু কত হবে, 0 হবে। এই জন্য আপাত পরিস্থিতিতে আসলে বোঝা যাচ্ছে যে এররের সামেশনটা মিনিমাইজ করে আসলে কোনো লাভ হচ্ছে না, কারণ এই দুইটা পয়েন্টের মধ্যে দিয়ে গেছে, এটার জন্য আমাদের এররের সামেশন 0 হচ্ছে, এবং এই ডটেড লাইনটা যেটা মোটেও একটা ভালো লাইন দেখেই বোঝা যাচ্ছে, সেটার জন্য আমাদের এররের সামেশন হচ্ছে 0। ঠিক আছে, কাজে এই একটা ভালো এবং একটা খারাপ পয়েন্টের জন্য, যেহেতু মানে এই দুইটা পয়েন্টের উপর দিয়ে স্ট্রেট লাইনটা গেছে, এটার জন্য এররের সামেশন 0 আমি মেনে নিচ্ছি। কিন্তু যেটা আসলে মোটেও ভালো একটা সলিউশন না, ডটেড লাইন যেটা, সেখানেও এররের সামেশন 0, এটা আসলে মেনে নেওয়া হয় নাই। ঠিক আছে, এই কারণে আমরা, কিন্তু যেটা হচ্ছে কাজে এররের সামেশন নিয়ে আমার আসলে লাভ নাই, কারণ এররের সামেশন 0 হলেই যে একটা ভালো সলিউশন পাওয়া যাবে তার কোনো গ্যারান্টি নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ডটেড লাইনটা একটা খুব খারাপ রিগ্রেশন লাইন, তারপরে আমাদের এখানে এররের সামেশন 0 হচ্ছে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। নেক্সট দিন আমরা নতুন একটা টপিক আলোচনা করব। আজকে আমরা জাস্ট রিগ্রেশনের ইনিশিয়াল কথাবার্তাগুলা বললাম।